মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা প্রথম ভাষা নবম শ্রেণী। 1 নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 ঈশান হল ক নম্বর উত্তর পূর্ব কোণ, খ উত্তর পশ্চিম কোণ, গ দক্ষিণ পূর্ব কোণ, ঘ পশ্চিম কোণ। পরের প্রশ্ন 1-2 আজ আমার সংসার চলবে কিভাবে? প্রশ্নটি করেছে সূচক, জানুক, ধীবর, রাজশালুক। পরের প্রশ্ন বন্ধুগণ হাসবেন না একথা বলেছে ক ইলিয়াস, খ শামসেমাগি, গ মোহাম্মদ শাহ, ঘ মোহাম্মদ শাহর জনৈক আত্মীয়। পরের প্রশ্ন 1.4 মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। বক্তার লাভ হয়েছিল ক 5 টাকা, খ 10 টাকা, গ 15 টাকা, ঘ 20 টাকা। পরের প্রশ্ন 1.5 নোঙর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত? ক কুসুমের মাস, খ সাদা মেঘ কালো পাহাড়, গ পাতাল কন্যা, ঘ ছায়ার আলপনা। 2 নম্বর প্রশ্ন কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর লেখো। প্রথম প্রশ্ন 2.1 প্রজা চমকিত, প্রজা চমকিত কেন? এরপর 2.2 ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি কোথায়? পরের প্রশ্ন ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কারা এ কথা বলতো? এর পরের প্রশ্ন 2.4 মনে এলো মাস্টারমশাইয়ের কথা, কখন এমনটি ঘটেছে? পরের প্রশ্ন 2.5 বিরামহীন এই দাঁড় টানা, কবি দাঁড় টানাকে বিরামহীন বলেছেন কেন? এরপরে 3 নম্বর প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। প্রথম প্রশ্ন 3.1 চণ্ডীর আদেশ পান বীর হনুমান, চণ্ডীর পরিচয় দাও, তিনি হনুমানকে কি আদেশ দিয়েছেন? পরের প্রশ্ন 3.2 কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম, বক্তাকে আংটি প্রসঙ্গে সে কি বলেছে? পরের প্রশ্ন 3.3 মোহাম্মদ শাহ কোন গল্পের চরিত্র, তার প্রকৃতি কেমন? পরের প্রশ্ন 3.4 স্বর্গের দরজাতেও ঠিক এই কথাই লেখা আছে, কোন কথা, বক্তার এমন মন্তব্যের কারণ কি? পরের প্রশ্ন 3.5 আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে, কোন বাণিজ্য তরী, সেটি বাধা পড়ে আছে কেন? 4 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150টি শব্দ। নিরবিধ 7 দিন বৃষ্টি নিরন্তর, এই প্রাকৃতিক বিপর্যয় কলিঙ্গবাসীর জীবনকে কিভাবে বিপন্ন করে তুলেছিল তা আলোচনা করো। পরের প্রশ্ন 4.2 সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে, মন্তব্যটি প্রসঙ্গ নির্দেশ করে আংটি দেখে মহারাজের কি প্রতিক্রিয়া হয়েছিল তা বুঝিয়ে দাও। পরের প্রশ্ন 4.3 ইলিয়াস গল্প অনুসারে ইলিয়াস চরিত্রটি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন 4.4 আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, বক্তাকে কেন তার এমনটি মনে হয়েছে? পরের প্রশ্ন 4.5 নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, উদ্ধৃতিটির আলোকে নোঙর কবিতায় কবির আক্ষেপ কিভাবে প্রকাশ পেয়েছে তা নির্দেশ করো। 5 নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 5.1 শ্লোক শোলক এক্ষেত্রে ঘটেছে ক আদি স্বরলোপ, খ আদি স্বরাগম, গ মধ্য স্বরাগম, ঘ মধ্য ব্যঞ্জনাগম। ঠিক বিকল্পটি বেছে নিয়ে লিখতে হবে। এরপর 5.2 হলো একটি, ক সংবৃত্ত স্বরধ্বনি, খ বিবৃত স্বরধ্বনি, গ অর্ধবিবৃত স্বরধ্বনি, ঘ অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি। এখানেও ঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। পরের প্রশ্ন 5.3 বিদেশি উপসর্গ যোগে উৎপন্ন একটি শব্দ হলো ক আমজনতা, খ প্রতিদ্বন্দ্বী, গ অনশন, ঘ দুর্যোগ। ঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। পরের প্রশ্ন 5.4
মৌলিক ও সাধিত ধাতুর একটি পার্থক্য লেখো। এরপর 5.5 ধাতব্যয় প্রত্যয়ের একটি উদাহরণ দাও। এরপর 5.6 অনুসর্গের অন্য দুটি নাম উল্লেখ করো। 6 নম্বর ভাব সম্প্রসারণ করো। ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সে জন মারে আর শুধু মরে। এবার উত্তর। 1 নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 ঈশান হলো উত্তর পূর্ব কোণ, উত্তর পশ্চিম কোণ, দক্ষিণ পূর্ব কোণ, পশ্চিম কোণ। উত্তর হচ্ছে ক উত্তর পূর্ব কোণ। পরের প্রশ্ন আজ আমার সংসার চলবে কিভাবে। প্রশ্নটি করেছে সূচক, জানুক, ধীবর, রাজশালক। উত্তর হবে ধীবর। পরের প্রশ্ন 1.3 বন্ধুগণ হাসবেন না কথা বলেছে ইলিয়াস, শামসে মাগি, মোহাম্মদ শাহর জনৈক আত্মীয়। উত্তর ইলিয়াস। পরের প্রশ্ন মাস্টারমশাইয়ের কাছ থেকে এটুকুই আমার নগদ লাভ। বক্তার লাভ হয়েছিল 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা। উত্তর 10 টাকা। এরপরে নোঙর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, কুসুমের মাস, সাদা মেঘ কালো পাহাড়, পাতাল কন্যা, ছায়ার আলপনা। উত্তর খ সাদা মেঘ কালো পাহাড়। 2 নম্বর কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর লেখো। 2.1 প্রজা চমকিত। প্রজা চমকিত কেন। উত্তর কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় ভয়াবহ ঝড় বৃষ্টির তাণ্ডবে শস্য উল্টে পড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে প্রজারা চমকিত হয়। পরের প্রশ্ন 2.2 ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি কোথায়। উত্তর ধীবরের বাড়ি শুক্রাবতারে। পরের প্রশ্ন 2.3 ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কারা এ কথা বলতো। উত্তর প্রখ্যাত রুশ সাহিত্যিক লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গল্পে ইলিয়াসের পাশে পাশেই অর্থাৎ তার প্রতিবেশীরা একথা বলতো। পরের প্রশ্ন 2.4 মনে এলো মাস্টারমশাইয়ের কথা, কখন এমনটি ঘটেছে। উত্তর একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এলো গল্পকথককে অর্থাৎ লেখক হিসেবে সুকুমারকে ছেলেবেলার গল্প শোনাতে হবে। সে প্রসঙ্গে আলোচ্য উদ্ধৃতিটি করা হয়েছে। পরের প্রশ্ন বিরামহীন এই দাঁড় টানা, কবি দাঁড় টানাকে বিরামহীন বলেছেন কেন। উত্তর মানুষ প্রতিনিয়ত স্বপ্নের দেশ, সুখের দেশ সিন্ধু পাড়ে পাড়ি দেওয়ার জন্য চেষ্টা চালায়। তাই কবি সমুদ্রগামী নৌকার নাবিকের মতো তারার দিকে নিশানা করে স্বপ্নচারী জগতের উদ্দেশ্যে পাড়ি দিতে সারা রাত বিরামহীনভাবে লক্ষ্য পূরণের আশায় দাঁড় টেনে গেছেন। এবার 3 নম্বর প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। প্রথম প্রশ্ন চণ্ডীর আদেশ পান বীর হনুমান, চণ্ডীর পরিচয় দাও, তিনি হনুমানকে কি আদেশ দিয়েছেন। উত্তর দেবী চণ্ডী হলেন দেবী দুর্গার অন্য এক রূপ। এই দেবী চণ্ডী অতি কোপন স্বভাবা। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী রচিত কবি কঙ্কন চণ্ডী বা অভয়ামঙ্গল কাব্য থেকে গৃহীত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার বর্ণনা অনুযায়ী দেবী চণ্ডী বীর হনুমানকে আদেশ দিয়েছিলেন মঠ অট্টালিকা ভেঙে খান খান করে দিয়ে কলিঙ্গকে বিপর্যস্ত করে দেওয়া। 3.2 কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। বক্তাকে আংটি প্রসঙ্গে সে কি বলেছে। উত্তর মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটক থেকে সংকলিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশে উক্তিটির বক্তা শুক্রাবতারের ধীবর। নগররক্ষীরা ধীবরকে চোর বলে সাব্যস্ত করলে ধীবর আংটি পাওয়ার বিষয় বলে একদিন সুচিতীর্থের জল থেকে ধরা একটা রুই মাছ যখন সে খণ্ড খণ্ড করে কাটল তখন সেই মাছের পেটের মধ্যে সে মণিমুক্তা খচিত ঝলমলে সেই আংটিটি দেখতে পায়। পরে সে আংটিটি বিক্রি করার জন্য যখন লোকের কাছে দেখাচ্ছিল তখন নগররক্ষীরা তাকে ধরে ফেলে। 3.3 মোহাম্মদ শাহ কোন গল্পের চরিত্র, তার প্রকৃতি কেমন। উত্তর প্রখ্যাত রুশ সাহিত্যিক লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পের অন্যতম প্রধান চরিত্র হলেন মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ উফা প্রদেশের
এক পশুপালক ব্যক্তি। গরু, মোষ, ভেড়া, ঘোড়া প্রভৃতি নিয়ে চলে তার ব্যবসা। বর্তমানে ইলিয়াসের দুরবস্থা দেখে মোহাম্মদ শাহ ইলিয়াস ও তার স্ত্রীকে তার বাড়িতে আশ্রয় দেয়। তাই বোঝা যায় মোহাম্মদ শাহ শুধু একজন পরোপকারী নয়, প্রতিবেশীর প্রতি সহানুভূতিশীল। সেই সঙ্গে তার বৃহৎ হৃদয়ের পরিচয়ও পাওয়া যায়। 3.4 স্বর্গের দরজাতেও ঠিক এই কথাই লেখা রয়েছে। কোন কথা? বক্তার এমন মন্তব্যের কারণ কি? উত্তর, প্রখ্যাত কথা সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্পের অঙ্কের মাস্টারমশাই বলতেন, স্বর্গের দরজাতেও লেখা রয়েছে যে অঙ্ক জানে না তার এখানে প্রবেশ নিষেধ। দাম গল্পে অঙ্কের শিক্ষকের অঙ্ক বিষয় সুগভীর উৎপত্তি ছিল। পৃথিবীর সব অঙ্কই যেন ছিল তার মুখস্থ। ছাত্রদের প্রতি তার প্রত্যাশা ছিল তারা অঙ্কে দক্ষ হবে। তাই ছাত্রদের কখনো শাসন করে, কখনো শাস্তি দিয়ে, আবার কখনো অঙ্ক বিষয়ে নানা গল্প করে ছাত্রদের অঙ্কের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করতেন। তাই তার মুখে বলতে শোনা যায়, প্লেটোর দোরগোড়ায় কী শব্দ লেখা ছিল জানিস? যে অঙ্ক জানে না ওখানে তার প্রবেশ নিষেধ। স্বর্গের দরজাতেও ঠিক এ কথাই লেখা রয়েছে। যদি সেখানে যেতে চাস তাহলে আসলে অঙ্কের প্রতি ছাত্রদের ভীতি দূর করা ও অঙ্কের প্রতি আগ্রহ সৃষ্টি করার উদ্দেশ্যেই বক্তার এমন মন্তব্য। 3.5 আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। কোন বাণিজ্য তরী? সেটি বাধা পড়ে আছে কেন? উত্তর, কবি অজিত দত্তের রূপকধর্মী কবিতা নোঙর কবিতায় আমার বাণিজ্য তরী বলতে কবির বাণিজ্য তরী জোয়ার ভাটার সমুদ্র তটে আটকা পড়ে আছে। আসলে এই বাণিজ্য তরী হলো আশা আকাঙ্ক্ষার জীবন তরী, যা পারিপার্শ্বিক প্রতিবন্ধকতার সংসারের তটরেখায় বাধা পড়েছে। কবি অজিত দত্ত নোঙর কবিতায় এক অন্তহীন ব্যর্থ সমুদ্রযাত্রার কথা শুনিয়েছেন। এই সমুদ্রযাত্রায় বেরিয়ে তিনি তটের কিনারে আটকে গেছেন। আসলে মধ্যবিত্তের গণ্ডিবদ্ধ জীবনের আশা আকাঙ্ক্ষারূপী জোয়ারের ঢেউগুলি ফুলে ফেপে ওঠে, আবার একসময় তা স্তিমিত হয়ে পড়ে। অনেকটা ভাটার শোষণে জোয়ারের উদ্যমতা প্রাণহীন হয়ে পড়ার মতো। আসলে মানুষ মায়া, মোহ, স্নেহ প্রভৃতি কর্তব্য বন্ধনে আবদ্ধ। এই মায়ার বন্ধনে বাণিজ্য তরী বাধা পড়ে আছে। এবার 4 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150টি শব্দে। প্রথম প্রশ্ন 4.1 নিরবিধ 7 দিন বৃষ্টি নিরন্তর এই প্রাকৃতিক বিপর্যয় কলিঙ্গবাসীর জীবনকে কিভাবে বিপন্ন করে তুলেছিল তা আলোচনা করো। উত্তর, চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী রচিত অভয়ামঙ্গল কাব্য থেকে সংকলিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি অংশে কলিঙ্গ দেশে 7 দিন ধরে বৃষ্টি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। মঙ্গল কাব্যে দেবীরা ক্ষণে রুষ্টা ক্ষণে তুষ্টা, তারা ইচ্ছেমতো কাজ করেন। দেবী চণ্ডী গুজরাট নগরে প্রজাবৃন্দকে আনতে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির আয়োজন করেন। কৃষ্ণ মেঘে চারিদিক ছেয়ে যায়, উত্তরে গুড়গুড় স্বরে মেঘ ডাকতে থাকে, নিমিষের মধ্যে আকাশ কালো রঙে ছেয়ে যায়। হুড় হুড় দূর দূর করে ঝড় আসছিল, ফলে ধুলায় চারিদিকে গাছপালা ঢাকা পড়ে যায়। হঠাৎ ভয়ঙ্কর এই বৃষ্টিতে পথঘাট সব জলে একাকার হয়ে যায়। ঘন অন্ধকারে সন্ধ্যা দিনরাত্রির কোনো পার্থক্য বোঝা যাচ্ছিল না। ঘরের মেঝের ওপর নুড়ি পাথরের মতো শিলা পড়তে থাকে। বৃষ্টির জল গর্তে ঢুকে যাওয়ায় সাপেরাও গর্ত থেকে বেরিয়ে আসতে থাকে। ফসল ভেসে যায় জলের স্রোতে। চণ্ডীর আদেশে পবনপুত্র হনুমান কলিঙ্গের মঠ অট্টালিকা ভেঙে খান খান করেন। চারিদিকে বৃষ্টির জল পর্বত সমান উঁচু হয়ে আসে। জল কমার কোনো সম্ভাবনার নেই, কারণ চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ। এইভাবে কলিঙ্গ দেশের প্রজারা বিপর্যস্ত হয়ে সর্বশান্ত হয়ে 7 পুরুষের ভিটেমাটি ত্যাগ করতে বাধ্য হয়। 4.2 সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। মন্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করে আংটিটি দেখে মহারাজের কী প্রতিক্রিয়া হয়েছিল তা বুঝিয়ে দাও। উত্তর, বিশ্ব সাহিত্যের দরবারে কিংবদন্তি কবি নাট্যকার কালিদাসের
অভিজ্ঞান শকুন্তলম নাটকের অংশবিশেষ ধীবর বৃত্তান্ত। সেই আংটি বলতে শকুন্তলাকে দুষ্মন্তের দেওয়া প্রেমের অভিজ্ঞান বা পরিচয়পত্র। মহারাজা হলেন হস্তিনাপুরের রাজা দুষ্মন্ত, আর প্রিয়জন বলতে এখানে শকুন্তলাকে বোঝানো হয়েছে। মৃগ একলান্ত রাজা দুষ্মন্ত মহর্ষি কর্ণের অনুপস্থিতিতে তার আশ্রমে বিশ্রাম গ্রহণের জন্য আসেন। সেখানে শকুন্তলার প্রতি মুগ্ধ হয়ে তিনি তাকে গন্ধর্বমতে বিয়ে করেন। কিছুদিনের মধ্যেই শকুন্তলাকে রাজ অন্তঃপুরে নিয়ে যাবেন এই প্রতিশ্রুতি দিয়ে তিনি রাজধানীতে ফিরে যান। কিন্তু যাবার সময় বিবাহের স্মারকস্বরূপ দিয়ে যান রত্নখচিত রাজ অঙ্গুরীয়। দুর্বাসার অভিশাপে শকুন্তলা এই আংটিটি হারিয়ে ফেলেন। এভাবে নিয়তির চক্রান্তে শকুন্তলা তার প্রেমকে হারায়। একজন ধীবর তার জালে ধরা পড়া এক রুই মাছের পেটে রত্নখচিত এই আংটিটি পান। ধীবর আংটি বিক্রি করতে গেলে নগররক্ষীদের হাতে ধরা পড়েন এবং অবশেষে রাজশ্যালকের মাধ্যমে আংটি রাজার কাছে এসে পৌঁছায়। আংটি দেখে দুষ্মন্ত তার হারানো প্রেমকে খুঁজে পেয়েছিলেন। রাজশ্যালককে দিয়ে দুষ্মন্ত আংটিটির মূল্যের সমপরিমাণ অর্থ পুরস্কার বাবদ ধীবরকে দেন। আংটিটি দেখে রাজা দুষ্মন্তের প্রেম প্রণয়ের কথা স্মরণে এসেছিল, তাই আংটিটির মূল্য নয়, আংটিটির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি এখানে বড় হয়ে উঠেছে। ধীবর বৃত্তান্ত কাহিনীতে রাজা নেপথ্যে থাকলেও তিনি এই কাহিনীর নেপথ্য নিয়ন্ত্রক হয়ে দাঁড়িয়েছেন। 4.3 ইলিয়াস গল্প অনুসারে ইলিয়াস চরিত্রটি বিশ্লেষণ করো। প্রথমে হেডিং করবে ইলিয়াসের চরিত্র। লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গল্পের এক ব্যতিক্রমী চরিত্র ইলিয়াস। শত প্রতিবন্ধকতার মাঝেও সে জীবনে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছে এবং অন্যকেও বাঁচার স্বপ্ন দেখিয়েছে, আর তা সম্ভব হয়েছে তার নিজস্ব কিছু চারিত্রিক গুণাবলীর জন্য, যা আমরা এক এক করে উপস্থাপন করব। 1. পরিশ্রমী ইলিয়াস। পৈতৃক সম্পত্তি খুব একটা ছিল না, তাই বলা যায় শূন্য হাতে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে শুরু করে শুধুমাত্র কর্মপ্রচেষ্টা, একাগ্রতা ও অসম্ভব পরিশ্রমের দ্বারা 35 বছরে সে প্রভূত সম্পত্তির মালিক হয়ে উঠেছিল। অবশ্য তার স্ত্রী এ কাজে যোগ্য সহযোগী ছিল। 2. কর্তব্যপরায়ণ ইলিয়াস। ছোট ছেলে এবং ছেলের বউয়ের আচার আচরণে বিরক্ত ইলিয়াস তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিলেও কর্তব্যের খাতিরে তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করেনি। 3 নম্বর পয়েন্ট, অতিথিপরায়ণ ইলিয়াস। ধনী হলেও সে মানবিক বোধ হারায়নি। গল্প অনুসারে জানা যায় বাড়িতে অতিথি এলেই তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করা হতো, অর্থাৎ অতিথি যখনই আসুক কুমিস, শরবত আর মাংস সবসময় হাজির ছিল। এটাও জানা যায় অতিথি এলে একটা বা দুটো ভেড়া মারা হতো। পরের পয়েন্ট, প্রভুর প্রতি কর্তব্যবোধ। সর্বস্ব খুইয়ে তিনি যখন মোহাম্মদ শাহর আশ্রয় ছিলেন তখন সাধ্যমতো শ্রম দিয়ে মোহাম্মদ শাহর দৈনন্দিন কাজ করে দিতেন। তলস্তয় তাই লিখেছেন, নিজেরা একদিন মনিব ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারত। পরের পয়েন্ট, ইতিবাচক দৃষ্টিভঙ্গি। সর্বস্ব খুইয়েও সে ভেঙে পড়েনি, কোনো কাজকেই সে ছোট করে ভাবত না, তাই মালিক থেকে মজুর হওয়াতেও তার মধ্যে কোনো আক্ষেপ দেখা যায় না। পরের পয়েন্ট, আধ্যাত্মিক চেতনা। প্রকৃত সুখের ব্যাখ্যা সে যেভাবে নিজের জীবন থেকে তুলে ধরেছে তাতে সে জীবনবোধ ও আধ্যাত্মিক চেতনা সম্পন্ন এক যথার্থ মানুষ হয়ে উঠেছে। 4.4 আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। বক্তা কে, কেন তার এমনটি মনে হয়েছে? উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্পের এই উক্তিটির বক্তা সুকুমারের ছেলেবেলার স্কুলের অঙ্কের মাস্টারমশাইয়ের। মাস্টারমশাইয়ের অঙ্কে দুর্বল ছাত্র সুকুমারের অঙ্কের প্রতি ছিল প্রবল অনীহা, কিন্তু মাস্টারমশাই বিশ্বাস করতেন অঙ্ক ভালোবাসা এবং অঙ্ক পারা প্রতিটি ছাত্রের কর্তব্য, এবং মাস্টারমশাই হিসেবে তার কর্তব্য ছাত্রদের মধ্যে অঙ্কের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা। এ কারণেই ছাত্ররা অঙ্ক না পারলে তার প্রকাণ্ড হাতের প্রচণ্ড চর নেমে আসতো তাদের পিঠে। তাই স্বাভাবিক কারণেই স্কুল জীবনে চরম বিভীষিকা হয়ে উঠেছিল অঙ্কের মাস্টারমশাই। পরবর্তীকালে পরিণত বয়সে একটি পত্রিকার ফরমাসে বাংলার অধ্যাপক সুকুমার বাবু অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে একটি গল্প লেখেন। সেখানে তিনি
অঙ্কের মাস্টারমশাইয়ের পীড়নমূলক অঙ্ক শেখানোর পদ্ধতির বিরুদ্ধে শ্লেষ ও কটাক্ষ করে তাকে নস্যাৎ করার চেষ্টা করেন। সেই গল্পটা লেখার জন্য সুকুমারবাবু পত্রিকার পক্ষ থেকে 10 টাকা পারিশ্রমিক বা দাম পেয়েছিলেন। অনেকদিন পর বাংলাদেশের এক প্রত্যন্ত কলেজের আহ্বানে বক্তৃতা দিতে গিয়ে সেই পুরনো অঙ্কের মাস্টারমশাইয়ের সঙ্গে সুকুমারবাবুর সাক্ষাৎ হয়। তিনি সেখানে দেখেন বৃদ্ধ মাস্টারমশাই তার লেখা শতছিন্ন পত্রিকাটি সযত্নে রেখে দিয়েছেন। একজন ছাত্র হিসেবে সুকুমার যে তাকে নিয়ে গল্প লিখেছেন, তাকে মনে রেখেছেন, তার জন্য ধন্যবাদ দেন। অঙ্কের মাস্টারমশাই মনে করেন তার ছাত্র তাকে গল্পের মধ্যে দিয়ে অমর করে দিয়েছে। 4.5 নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। উদ্ধৃতিটির আলোকে নোঙর কবিতায় কবির আক্ষেপ কিভাবে প্রকাশ পেয়েছে তা নির্দেশ করো। উত্তর: উদ্ধৃত অংশটি কবি অজিত দত্তের লেখা সাদা মেঘ কালো পাহাড় নামক কাব্যগ্রন্থের অন্তর্গত নোঙর কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি জীবনের চলার পথকে অন্তহীন সমুদ্রযাত্রার সাথে তুলনা করেছেন, কিন্তু সে সমুদ্রযাত্রা বারবার থমকে গেছে নদীর তটে নোঙরের টানে। কবির ভাবুক মন সংসারের দায়িত্ব কর্তব্যের বন্ধন মানতে চায় না, কিন্তু কর্মময় সাংসারিক জীবনের বন্ধন তাকে কঠিনভাবে বেঁধে রাখে। তাই দাঁড় টানলেও নৌকা এগিয়ে চলে না। স্বার্থের কিনারে জীবনতরী আটকে যায় মানুষের অজান্তে, কিন্তু কবি দাঁড় টানা বন্ধ করেননি। দাঁড়ের প্রতিটি নিক্ষেপ কবি বিদ্রূপ শুনেছেন। স্বপ্নভঙ্গের বেদনায় ক্ষতবিক্ষত কবি মন তাও নতুন উদ্যোগে উদ্দামে চেষ্টা করে। আসলে অন্তহীন প্রচেষ্টাই মানব জীবনের চরম সত্য। নৌকা হলো বদ্ধ জীবন, যা সংসারের প্রতি মায়া, মমতা, স্নেহ, কর্তব্য প্রভৃতির বন্ধনে আবদ্ধ। কাঙ্ক্ষিত মোহ মুক্ত জীবন মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ায় কবির আক্ষেপ, পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। 5 নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 5-1 শ্লোক শ্লোক এক্ষেত্রে ঘটেছে ক আদি স্বরলোপ, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, মধ্য ব্যঞ্জনাগম। উত্তর গ মধ্য স্বরাগম। 5-2 এ হলো একটি ক সংবৃত্ত স্বরধ্বনি, খ বিবৃত স্বরধ্বনি, গ বিবৃত স্বরধ্বনি, ঘ অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি। উত্তর গ অর্ধ বিবৃত স্বরধ্বনি। এরপর 5-3 বিদেশি উপসর্গ যোগে উৎপন্ন একটি শব্দ হলো ক আমজনতা, খ প্রতিদ্বন্দ্বী, গ অনশন, ঘ দুর্জয়। উত্তর ক আমজনতা। পরের প্রশ্ন 5.4 মৌলিক সাধিত ধাতুর একটি পার্থক্য লেখো। উত্তর: যে ধাতুকে ভাঙলে ভগ্নাংশের অর্থ হয় না, অর্থাৎ বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক ধাতু বলে। যেমন দেখ। অপরদিকে মৌলিক ধাতু বা শব্দের সঙ্গে প্রত্যয় নিষ্পন্ন ধাতু হলো সাধিত ধাতু। যেমন খেল যুক্ত আ সমান খেলা। এরপর 5.5 ধাতব্যয় প্রত্যয়ের একটি উদাহরণ দাও। উত্তর: চল গমন করা ব্র্যাকেটে যোগ হর্ষই ব্র্যাকেটের নিচ সমান সমান চালি। এরপরে 5.6 অনুসর্গের অন্য দুটি নাম উল্লেখ করো। উত্তর: কর্মপ্রবচনীয় ও পরসর্গ। 6 নম্বর ভাব সম্প্রসারণ করো। ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। উত্তর বলবে মানব সভ্যতা ধর্মজীবনকে যে ধারায় বিকশিত করার অঙ্গীকার করে পথ চলা শুরু করেছিল, তার অন্তরে মোহ নামক অধর্মের ভণ্ডামি যুক্ত হতেই তা প্রকৃত হিত সাধন থেকে বিচ্যুত হয়। ধর্ম কলুষিত হয়ে পড়ে। মানুষ কেবল নিজে ধর্মের প্রতি আকর্ষণ ও অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করে। ধর্ম যখন ধর্মান্ধতায় পরিণত হয়, তখন তার অন্তরের মানবপ্রেম হয় অবলুপ্ত। ধর্মের মোহ
মানুষের মধ্যে সৃষ্টি হয় হানাহানি, স্বার্থপরতা, ফলে বাধাপ্রাপ্ত হয় মানব সভ্যতার অগ্রগতি। ধর্ম মানবপ্রেমের সুদৃঢ় বন্ধনে আবদ্ধ, হিংসা, দেশ, স্বার্থপরতা, কুটিলতা থেকে মুক্ত করে মানুষকে আপন করে নেওয়াই এর প্রাথমিক শর্ত। যুগে যুগে ধর্মবেত্তাগণ উদার মানব ধর্মের জয়গান বিশ্বময় মানুষকে এক সূত্রে বাঁধার প্রচেষ্টা করে গেছেন। সুমহান মানবপ্রীতি ও ঐক্য স্থাপন করে মানুষের ক্ষুদ্র আমিকে বৃহৎ আমিতে রূপান্তরিত করে ধর্ম। অথচ ধর্মের দীর্ঘকালীন লালিত আস্থা বিশ্বাসকে পদদলিত করে একদল মানুষ ধর্মের ধ্বজা তুলে পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত। পৃথিবীময় মৈত্রী ও শান্তির সাম্রাজ্যে ষড়যন্ত্রের জাল বিস্তার করে ধর্মকে সভ্যতা বিরোধী, মানব সভ্যতার উন্নতির অন্তরায় করে তোলার প্রচেষ্টায় রত একদল মানুষ। ধর্ম হয়ে পড়েছে শোষণ, বঞ্চনা তথা মানুষের জীবন ধ্বংসের অন্যতম মাধ্যম। জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে হানাহানি, রক্তপাত পৃথিবীর সুখ শান্তিকে পদদলিত করে চলেছে। সত্য, শিব, সুন্দরের আদর্শ থেকে সরে ধর্ম সমাজকে অন্ধত্বের দিকে চালিত করে। ধর্ম হয়ে ওঠে শোষকের হাতিয়ার। মানব কল্যাণের পরিবর্তে মানবাত্মাকে হনন করাই যেন এর মূল লক্ষ্য। পৃথিবীময় ধর্মের অন্ধ মোহের মোড়কে মনুষ্যত্ব, বিবেককে তথা সভ্যতা পদদলিত হচ্ছে হীনতার আক্রমণে। আত্মঘাতী, ভাতৃঘাতী দাঙ্গায় সভ্যতারই বিলীন ঘটে।